হ্যালো এভরিওয়ান। লাস্ট ক্লাসে আমরা জিওসির পার্ট 1 সম্পর্কে আলোচনা করেছি। ওখানে বিভিন্ন রকম ইলেকট্রনিক এফেক্ট সম্পর্কে আমরা দেখেছি। আজকের ক্লাসে জিওসির বাকি পার্টটুকু আমরা আলোচনা করে নেব, খুব ক্লিয়ারলি আলোচনা করব। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস বা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে 5 রকম ইন্টারমিডিয়েট সম্পর্কে আমরা পড়ব। তো প্রথম থেকে ক্লাসটাতে তোমরা ঠিকঠাকভাবে জুড়ে থাকো এবং শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, কোথাও স্কিপ করবে না, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তোমরা স্পিড বাড়িয়ে দেখতে পারো, সেটা তোমাদের নিজস্ব বিষয়, বাট স্কিপ করো না কোনো জায়গা, তাতে কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে। এবং ভিডিওর মাঝে আমি ছোট ছোট শর্ট ট্রিকও বলে দেবো কিভাবে আমরা মনে রাখতে পারি। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দিই। এবং ক্লাসের শুরুতেই বলে রাখি, কেমস্পার্ক লুমিনেসেন্স আমাদের চ্যানেলের নাম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করবে ভিডিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই, একটা বড় সংখ্যক অডিয়েন্স যেন এটা দেখতে পায়। এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, আজকের যেটা প্রথম টপিক, সেটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস। এই টপিকটা, ইন্টারমিডিয়েটসের মধ্যে যে কটা ইন্টারমিডিয়েট আমরা পড়বো সবটা কমপ্লিট করে ফেললে আমাদের জিওসি পার্ট কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটসের মধ্যে আচ্ছা, প্রথমে বলে দিই আমি রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট জিনিসটা কি। কোনো একটা অর্গ্যানিক কেমিক্যাল রিঅ্যাকশন যখন হচ্ছে, স্পেসিফিক্যালি বলছি অর্গ্যানিক কেমিক্যাল রিঅ্যাকশন যখন চলছে, সেই কেমিক্যাল রিঅ্যাকশনটা চলাকালীন তার মাঝে কিছু কিছু এমন কম্পাউন্ডস, বলাটা ঠিক হবে না, এমন কিছু কিছু কম্পাউন্ড লাইক কিছু স্ট্রাকচার তৈরি হয়, যার মাধ্যমে কিন্তু ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়। তো ওই যে কম্পাউন্ড লাইক স্ট্রাকচার, তার স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে কিন্তু রিয়াকশনের রেটটা ডিপেন্ড করে। তার স্টেবিলিটি কেমন তার উপর কিন্তু রিয়াকশনের রেটটা ডিপেন্ড করে, এবং প্রোডাক্টটা হবে কি না সেটাও কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। তো সেই যে ছোট্ট একটা অংশ বা একটা আনস্টেবল কম্পাউন্ড যেটাকে আমরা বলতে পারি, তো সেইটাকে বলছি আমরা কিন্তু রিয়াকশন ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েট অনেক রকম হয়। প্রথমত যে জিনিসটা আমাদেরকে পড়তে হবে ইন্টারমিডিয়েটের মধ্যে, খুব ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। 2 নম্বর আমাদেরকে পড়তে হবে কার্বনায়ন। 3 নম্বর যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। 4 নম্বর যেটা আমাদেরকে খুব মন দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কার্বিন। আর 5 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, বেনজাইন। তো এই 5টা ফ্রি রেডিক্যাল সম্পর্কে কিন্তু আমরা আজকে ডিটেলসে ক্লাসে আলোচনা করব। এটা স্টেবিলিটি ফ্যাক্টর, এরা কিভাবে রিঅ্যাকশনে কন্ট্রিবিউট করে, সমস্ত কিছু আমরা দেখব। দেখো, প্রথম যেটা দিয়ে স্টার্ট হচ্ছে সেটার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন। তোমরা দেখতে পাচ্ছ খুব বড় বড় অক্ষরে এখানে লিখে দেওয়া রয়েছে কার্বোক্যাটায়ন। তো নামটা থেকেই একটা জিনিস আমাদের বুঝে নেওয়া কিন্তু খুব প্রয়োজন। কার্বোক্যাটায়ন, ক্যাটায়ন মিন্স তার মধ্যে পজিটিভ চার্জ থাকবে, কার্বো মিন্স তার মধ্যে কার্বন আছে, অর্থাৎ কার্বনের মাথায় পজিটিভ চার্জ। দ্যাট মিন্স পজিটিভ চার্জ অন কার্বন অ্যাটম। দেখো, কার্বনের মাথায় পজিটিভ চার্জ কখন তৈরি হতে পারে? যখন কার্বন থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যাবে। নিশ্চয়ই তাই, কার্বন থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তখনই কার্বনের মাথায় পজিটিভ চার্জ হবে, নাহলে তো এমনি এমনি আসবে না কার্বনের মাথায় পজিটিভ চার্জ। তাহলে কার্বন থেকে একটা একটা ইলেকট্রন বেরোবে, এই ঘটনাটা ঘটবে কখন? যখন কার্বন একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করে বসে আছে। স্পেসিফিক্যালি আমরা যে জায়গাটা সম্পর্কে পড়তে চাইবো এটা হচ্ছে, যদি এই ধরনের কোনো কম্পাউন্ড থাকে সি, তার সঙ্গে 3খানা আর গ্রুপ আমি দিলাম। এখানে আর বলতে যে কোনো অ্যালকাইল গ্রুপ, তোমরা ইউপ্যাক নোমেনক্লেচারে পড়েছো অলরেডি। তার সঙ্গে ধরে নাও একটা হ্যালোজেন আছে, যেটাকে আমি এক্স বলে দিলাম। এক্স ইজ অলওয়েজ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন নয়। কেন নয় সেটা আমি লাস্ট ক্লাসে বলেছি তোমাদেরকে, আবারও বলে দিচ্ছি। কারণ কার্বনের 2p অরবিটাল এবং ফ্লোরিনের 2p অরবিটাল, এদের মিক্সিংটা এতটাই পাওয়ারফুল হয় যে CF এই বন্ডটাকে ব্রেক করা যায় না। তো প্রথম ধাপে কি হয়, CX এই বন্ডটা ভেঙে যায়।
এই বন্ডের ক্লিভেজটাকে, এই যে একদিকে ক্লিভেজ হয়ে গেল, এখানে দেখো কার্বনের একটা ইলেকট্রন ছিল, হ্যালোজেনের একটা ইলেকট্রন ছিল, বন্ড ব্রেকিংটা কোন দিকে হলো? হ্যালোজেনের দিকে হলো। এইটাকে বলা হয় হেটেরোলাইটিক ক্লিভেজ। দেখো একবার এখানে একটু রিকল করিয়ে দিই জায়গাটা। যদি কোনো দুটো অ্যাটম, ধরো এ আর বি, এই দুটো অ্যাটমের মধ্যে যখন বন্ডিং আছে, দুটো বন্ডিং ইলেকট্রন তো আমাদের প্রয়োজন হয় দুটো। ইলেকট্রন যদি সমানভাবে বন্টন হয়ে ভেঙে যায়, অর্থাৎ এদিকে এর কাছে একটা ইলেকট্রন চলে গেল, এইটাকে বলা হয় হোমোলাইটিক ক্লিভেজ। হোমোলাইটিক মানে দুদিকে সমানভাবে বন্টিত হয়ে যাওয়া বা দুদিকে সমানভাবে অর্গানাইজড হওয়া বা ডিস্ট্রিবিউটেড হওয়া। আর যদি এমন হয় যে এ বি এর মধ্যে বন্ড আছে, দেখা যাচ্ছে বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে তো নেগেটিভ চার্জ নিতে পছন্দ করবে। সো বন্ডটা তখন কোন দিকে যাবে? বি এর দিক বরাবর ভেঙে যাবে, অর্থাৎ ইলেকট্রনটা বি ঘেঁষে বেরোবে বা বি এর মাথায় চলে যাবে। এই যে ভাঙনটা বা এই ক্লিভেজটাকে বলা হয় হেটেরোলাইটিক ক্লিভেজ। এই দুটো ক্লিভেজ সম্পর্কে একটু দেখে রাখবে। দেখো এখানে সিমিলার হয়েছে, এখানে হেটেরোলাইটিক ক্লিভেজ হয়েছে। হেটেরোলাইটিক ক্লিভেজ হওয়ার ফলে কি হলো? এই যে এক্সটা তো আমাদের এখানে এক্স মাইনাস হিসেবে বেরিয়ে গেল সিস্টেম থেকে, তাহলে কার্বনটা কি হয়ে গেল? দেখো আর 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 প্লাস CR3 প্লাস হয়ে গেল। এই যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ চলে এলো বন্ড ব্রেক করে, এইটা কি বলছি আমরা? কার্বো ক্যাটায়ন। এই কার্বো ক্যাটায়নের আর যেটা মেবি হাইড্রোজেন অর এনি অ্যালকাইল গ্রুপ, হাইড্রোজেন হতে পারে অথবা যে কোনো অ্যালকাইল গ্রুপ কিন্তু হতে পারে। আর এবার তার স্টেবিলিটিটা সম্পর্কে আমরা পরে পড়ছি, আগে এই জিনিসটা বুঝে নিই। এবার এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা দেখো ভালো করে। এই যে কার্বন যে হ্যালাইডটা ছিল, এইখানে কার্বনের হাইব্রিডাইজেশন ছিল আমাদের sp3। ভালো করে দেখো, কার্বনের হাইব্রিডাইজেশন ছিল আমাদের sp3, এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার ছিল। টেট্রাহেড্রাল স্ট্রাকচার ছিল। যখন এই কার্বন C+ হয়ে গেল, অর্থাৎ তার মাথায় পজিটিভ চার্জ চলে এলো, যখনই একটা হ্যালোজেন বেরিয়ে গেল সিস্টেম থেকে, তখন কার্বনের তিনখানা সিগমা বন্ড হলো, অর্থাৎ এই কার্বনের হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে চলে এলো sp2-তে। অর্থাৎ কার্বোক্যাটায়ন যখন তৈরি হলো তখন তার জিওমেট্রিও চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু জিওমেট্রিক্যাল চেঞ্জ, অর্থাৎ sp3 থেকে sp2 হচ্ছে, বা টেট্রাহেড্রাল থেকে কিন্তু প্ল্যানার শেপে চলে আসছে। নিট বা জেই বা যে কোনো এক্সামে কিন্তু, কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন দেয় যে একটা কার্বোক্যাটায়ন যখন তৈরি হচ্ছে তখন সাবস্ট্রেট থেকে কার্বোক্যাটায়নের দিকে তার শেপের কীরকম চেঞ্জ হচ্ছে, লিখে দেবে TD টু প্ল্যানার, এরকম একটা অপশন থাকবে, প্ল্যানার টু টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল টু প্ল্যানার, এই টাইপের বহু অপশন থাকবে। যেখানে দেখতে পাবে টেট্রাহেড্রাল টু প্ল্যানার দেওয়া আছে, সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো এরকমভাবে কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। এবার এই কার্বোক্যাটায়নের সব থেকে ভালো যে জায়গাটা, সেটা হচ্ছে স্টেবিলিটির জায়গাটা। স্টেবিলিটির গল্পটা কিরকম সেটা একটু বলে দিই। দেখো একটা কার্বোক্যাটায়ন বা ক্যাটায়ন মানে তার কাছে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ মানে তার কাছে ইলেকট্রন ডেন্সিটি নেই বা সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। একটা ক্যাটায়ন সে কিন্তু সবসময় ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, অর্থাৎ তার নিড হচ্ছে আমি কিন্তু ইলেকট্রন খুঁজে বেড়াচ্ছি, অর্থাৎ তার নিড হচ্ছে তার ইলেকট্রন চাই। তো তার যদি ইলেকট্রন চাই, অর্থাৎ তাকে এমন কোনো একটা গ্রুপ দিয়ে সারাউন্ড করে দিতে হবে যে তাকে ইলেকট্রন দিতে পারবে, অর্থাৎ ইলেকট্রন রিলিজিং গ্রুপ। ভালো করে মাথায় নিয়ে চলে এসো। তাহলে স্টেবিলিটি কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপ যত বাড়িয়ে দেবো আমি কার্বোক্যাটায়নের মাথায়, তত কিন্তু আমি দেখতে পাবো স্টেবিলিটিও কিন্তু আমাদের ইনক্রিজ করতে থাকবে। অর্থাৎ ইলেকট্রন রিলিজিং গ্রুপ যত বাড়বে একটা কার্বোক্যাটায়নের মধ্যে, তত কিন্তু স্টেবিলিটি বাড়তে থাকবে। এবার এই ইলেকট্রন রিলিজিং গ্রুপ
এই ধরনের ইলেকট্রন রিলিজিং গ্রুপ কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। কিছু কিছু ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে যারা কিন্তু রেজোনেন্স করাতে পারবে, কিছু কিছু ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে যারা হাইপার কনজুগেশন করাবে। আমরা এক্সাম্পলে আসবো, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আমি বোঝানোর জন্য এগুলো বলি আগে। রেজোনেন্স করাতে পারবে কিছু, কিছু করাতে পারবে হাইপার কনজুগেশন। আবার কিছু কিছু ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে যারা প্লাস আই এফেক্ট দেখাবে, অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার কনজুগেশনও দেখাতে পারবে। তো এই তিনটের মধ্যে কোনটাকে আমরা কনসিডার করব, বা এদের অর্ডারটা কিরকম হবে? অর্ডারটা সবসময় মাথায় রেখো, রেজোনেন্স contributes most than hyperconjugation and hyperconjugation than plus I effect। এটা যেন সবার মাথায় থাকে। অর্থাৎ যেখানে তুমি কার্বোক্যাটায়নের রেজোনেন্স দেখতে পাচ্ছ সেটা যেন সবচেয়ে বেশি স্টেবল হয়, তারপর হচ্ছে আমাদের হাইপার কনজুগেটিভ এফেক্ট, তারপর হচ্ছে প্লাস আই এফেক্ট। দু একটা ব্যতিক্রম আছে, দু একটা অবশ্যই থাকবেই। তো সেই দু একটা ব্যতিক্রম কেন আছে তার রিজন আমি বলে দেবো। এমন নয় যে আমি বলে চলে যাবো যে এটা এক্সেপশন কেস, এটা মনে রাখতে হবে, এমন নয়, বুঝিয়ে বলে দেবো কিরকম কেন হচ্ছে। এইটা মাথায় রাখবে যে রেজোনেন্সের পাওয়ার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন স্টেবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে, আর হাইপার কনজুগেশনের তার থেকে একটু কম, প্লাস এফেক্টের সবচেয়ে কম। এবার যেখানে কোনো কিছু এফেক্ট কাজ করছে না, প্লাস এফেক্ট আছে, সেখানে প্লাস এফেক্টের অর্ডার আমরা দেখবো, সেটা তোমরা অলরেডি আগে পড়েছি। ইন্ডাকটিভ এফেক্ট যখন আমরা পড়ে নিয়েছি তখন ওখানেই বলে দেওয়া হয়েছে। তো এই পার্টটা আশা করি বোঝা গেছে। এবার দেখো কিছু এক্সাম্পল দিয়ে আমরা এই জায়গাটাকে বোঝার চেষ্টা করবো। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। চলো, তোমাদের সামনে এই কিছু কার্বোক্যাটায়ন দিয়ে দেওয়া হয়েছে, CH3, CH3, CH3 প্লাস। ওকে, এই ক্যাটায়নটার নাম তোমরা মোরাললেস সবাই জানো, এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। আরও একটা কার্বোক্যাটায়ন আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো কার্বন, তার সঙ্গে দিলাম আমি CH2 CH3, আর একটা দিচ্ছি CH2 CH3, আরও একটা দিলাম আমি CH2 CH2। এটা পজিটিভ চার্জ, এটা ট্রাই ইথাইল মিথাইল ক্যাটায়ন, ট্রাইথাইল মিথাইল ক্যাটায়ন এটার নাম। যদি বলা হয় যে এই দুটোর মধ্যে কম্পেয়ার করো কোনটা স্টেবিলিটি বেশি হবে, খুব ভালো করে দেখো, তিনটে CH3 এখানে রয়েছে, আর এখানে রয়েছে তিনটে CH2 CH3। আমরা জানি CH3 এবং CH2 CH3 দুটোরই কিন্তু প্লাস আই এফেক্ট রয়েছে। অর্থাৎ এখানে দুটোর ক্ষেত্রে একটা জিনিস কমন, এটা হচ্ছে এই একটা প্লাস আই এফেক্ট, এই প্লাস আই, এখানে একটা প্লাস আই এফেক্ট। সিমিলারলি এখানেও প্লাস আই এফেক্ট রয়েছে কটা, তিনটে। অর্থাৎ দুটোতেই তিনটে করে কিন্তু প্লাস আই এফেক্ট রয়েছে। ওকে, তাহলে আমরা বলবো 3 প্লাস আই এফেক্ট, এটা হলো আমাদের প্রথম ফ্যাক্টর। দুটোর ক্ষেত্রেই সেম, 3 প্লাস আই এফেক্ট। ওকে, প্রথমটা দিয়ে তার মানে আমরা ব্যাখ্যা করতে পারছি না প্লাস আই এফেক্ট দিয়ে। প্লাস আই এফেক্ট দিয়ে শুধু ব্যাখ্যা করতে চাইছিলে, দেখো কিন্তু এখানে এটা প্লাস আই এফেক্ট বেশি হয়ে যায় ইথাইলের। বাট যদি প্র্যাকটিক্যালি আমরা দেখি তাহলে দেখা যাবে এইটার স্টেবিলিটি কিন্তু এটার থেকে বেশি হয়ে যায়। কেন হয় দেখো, টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন এর গল্পটা একটু অন্যরকম। কিরকম গল্প, এই যে কার্বন, যেটা পজিটিভলি চার্জড যে কার্বনটা রয়েছে, এই পজিটিভলি চার্জড কার্বনের পাশে থাকা যে কার্বনটা, পজিটিভলি চার্জড কার্বনের ঠিক পাশে যে কার্বনগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেক কটা আলফা কার্বন। সিমিলারলি এখানেও দেখো এই যে CH2 গুলো, এই CH2C গুলো কিন্তু আমাদের আলফা কার্বন। তা আলফা কার্বন যখন থাকবে তাহলে নিশ্চয়ই আলফা কার্বন হাইড্রোজেন বন্ডও আছে। এখানে কটা আলফা কার্বন হাইড্রোজেন বন্ড আছে দেখো, তিনটে, তিনটে ছটা, তিনটে নটা। তাহলে এখানে আছে আমাদের নটা আলফা কার্বন হাইড্রোজেন
বন্ডস, জাস্ট দেখে বোঝার চেষ্টা করো। 9টা আলফা কার্বন হাইড্রোজেন বন্ডস। এইখানে কটা আছে? এইখানে কিন্তু আমাদের রয়েছে দেখো, দুটো দুটো চারটে, দুটো 6টা, অর্থাৎ 6খানা আলফা কার্বন হাইড্রোজেন বন্ডস। ওকে, খুব ভালো করে দেখো, লক্ষ্য করো, এখানে 9টা রয়েছে, ওখানে 6টা রয়েছে। তাহলে এখানে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারস ইকুয়াল টু কটা হবে? যতগুলো আলফা কার্বন হাইড্রোজেন বন্ড থাকে আমরা তো জানি ততগুলি আলফা এই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হয়। দেখো লাস্ট ক্লাসে আমি করেছিলাম, এখানে আমার স্লাইডও আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার সেরকম হলে। ওকে, দেখো, নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার ইকুয়ালস টু নাম্বার অফ আলফা কার্বন হাইড্রোজেন বন্ডস। দেখতেই পাচ্ছ তোমরা, যতগুলো আলফা কার্বন হাইড্রোজেন বন্ড হবে ততই নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। তো সিমিলারলি এখানে দেখো, সরি এটা, হ্যাঁ, এখানে দেখো 9টা আলফা কার্বন হাইড্রোজেন বন্ড রয়েছে, তাহলে 9খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে এখানে। এইখানে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কটা হবে? নাম্বার অফ হাইপার কনজুগেটিভ শর্টে HC স্ট্রাকচারস ইকুয়ালস টু 6টা। তাহলে হাইপার কনজুগেশনের পাওয়ার কোথায় বেশি হলো? এখানে বেশি হলো, অর্থাৎ এখানে দাঁড়ালো কি হাইপার কনজুগেশন পাওয়ার 9, এইখানে হাইপার কনজুগেশন পাওয়ার 6। তাহলে এবার দেখো, আমরা স্টেবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে কি লিখেছিলাম? খুব ক্লিয়ার ভাবে লিখে দিয়েছিলাম, হাইপার কনজুগেশন ইজ মোর প্রমিসিং দ্যান প্লাস আই এফেক্ট। সো এখান থেকে আমরা কি বলতে পারি? অবভিয়াসলি এখানকার 9টা হাইপার কনজুগেশন বেশি কন্ট্রিবিউট করবে এখানকার 6টার থেকে, এবং প্লাস আই এফেক্ট থেকে তো বেশি কন্ট্রিবিউট করছে। তো দুটোর ক্ষেত্রে প্লাস আই এফেক্ট প্রায় সিমিলার, এখানে একটা করে কার্বন বেশি আছে, এখানে একটা কার্বন কম আছে, এই যা পার্থক্য, বাকি কিছু নেই। বাট এটা প্লাস আই বেশি হলেও এর হাইপার কনজুগেটিভ পাওয়ার অনেক কম, আর এর হাইপার কনজুগেটিভ পাওয়ার তার থেকে অনেক বেশি, যার জন্য এর স্টেবিলিটি কিন্তু এটার থেকে বেশি হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা স্টেবিলিটির গল্পে ফিরে আসি, তাহলে কিন্তু tertiary butyl cation its stability will be more greater than triethyl methyl cation। এটা কিন্তু হয়ে যাবে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার হাইপার কনজুগেশনটা হচ্ছে কি করে, একটু দেখিয়ে দিন। হ্যাঁ, আমি অবশ্যই দেখিয়ে দেবো, এটা আমার মাথায় আছে। দেখো, আমি এটার ক্ষেত্রে ধরে দেখিয়ে দিচ্ছি, ওটা তোমরা নিজেরা করতে পারবে। একটা CH3 কে আমি CH2 সিঙ্গেল বন্ড H এভাবে লিখলাম, দুদিকে দুটো CH3 আছে, আমি লিখলাম না, এখানে পজিটিভ চার্জ রয়েছে। এই যে আলফা কার্বন হাইড্রোজেন বন্ড, এটা ব্রেক করে, আমরা জানি আলফা কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করলে কি হবে? এখানে ডাবল বন্ড তৈরি হবে, প্লাস চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে, এটা হয়ে যাবে ডাবল বন্ড CH2। এরকম ভাবে সো অন চলতেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের এখানকার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এই হাইপার কনজুগেশন আমরা দেখাতে পারবো। দেখো, নিজেই তো তোমাকে হাইপার কনজুগেশন দেখাতে বলবে না, তোমাকে ওখানে স্ট্রাকচার ডিটারমাইন করতেও বলবে না, তোমাকে শুধু বলবে যে কোনটা স্টেবিলিটি বেশি সেটা বলো, এবং রিজনটা হয়তো জানতে চাইতে পারে। রিজনটা জানতে চাইলে তখন জানতে চাইবে কি, তোমাদের সেখানে তো অপশন দেওয়া থাকবে, তাই না? অপশনগুলো দেখে তোমরা বুঝে বলে দিতে পারবে যে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার এটার ক্ষেত্রে বেশি আছে, বা কটা আছে সেটা দিয়েও কোশ্চেন দিতে পারে, এর এই 9টা আছে, ওটাতে 6টা আছে, এইভাবে বলতে পারবো আমরা। চলো নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমি একটা স্লাইড অ্যাড করে নিচ্ছি। দেখো, আরেকটা ভালো এক্সাম্পলের দিকে চলে আসি। একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। কার্বনের সঙ্গে 3টে ফিনাইলকে দেওয়া হলো। আমি একটা এক্সাম্পলের মধ্যে অনেকটা জিনিসকে এখানে ইনক্লুড করব, সো খুব মাইনুটলি এক্সাম্পলটা দেখবে। এটা আমি নাম দিলাম A। সেকেন্ড একটা দিচ্ছি কার্বন,
তার সঙ্গে আমরা দুটো ফিনাইলকে ইনক্লুড করলাম, একটা হাইড্রোজেনকে দিলাম, এটার নাম দিলাম আমরা বি। 3 নম্বরে দিলাম একটা ফিনাইলকে ইনক্লুড করে দুটো হাইড্রোজেন বসালাম, এটা হলো আমাদের সি। আমি এগুলোর নাম পরে বলবো। এইখানে কি করলাম, আমি 3টে CH3কে দিলাম, যেটা আমরা একটু আগেই করলাম, টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন, এটার নাম দিলাম আমরা ডি। এরকম ভাবে আমরা 4খানা কম্পাউন্ড কিন্তু নিয়ে নিলাম। এবার বলছে তোমাকে যে অ্যারেঞ্জ করতে হবে ইন অর্ডার অফ স্টেবিলিটি। আমি এখানে ইনক্রিজিং বা ডিক্রিজিং বলে কিছু লিখলাম না, যে আমি ডিক্রিজিং অর্ডার দিয়েই দেখাবো। এখানে তোমার কোশ্চেনে ইনক্রিজিংও থাকতে পারে, সেটা তোমরা দেখে নেবে কোশ্চেনে কি বলতে চাইছে। লেস দেন দিয়ে দেখাবো সেক্ষেত্রে, আর এখানে আমি গ্রেটার দেন দিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো, এই জায়গাটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, অনেক টিচাররা এই জায়গাটা ভুলও পড়িয়ে দেন। এটা আমি দেখেছি, শুধু ইউটিউব নয়, আমি অনেক স্কুল টিচারদেরকেও দেখেছি এই জিনিসটা ভুল পড়িয়ে দেন। বাট এটাতে মিসকনসেপশনের কোনো জায়গা নেই, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের মাথায় রাখবে। দেখো, যখনই কার্বোক্যাটায়ন, আমি বলেছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট কে করে, সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে আমাদের রেজোনেন্স, তারপর হচ্ছে আমাদের হাইপার কনজুগেশন, দেন প্লাস আই এফেক্ট। এই যে কোশ্চেনটা, এটাতে আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছে যে এইটা স্টেবিলিটি সবচেয়ে বেশি, কারণ পিএইচ মিনস বেনজিন রিং, অর্থাৎ এ যেটা, এই এ স্ট্রাকচারটা কিন্তু এরকম, এই কার্বন, সেকেন্ড বেনজিন, এটা হলো আমাদের থার্ড বেনজিন। এই বি এর যে স্ট্রাকচার, আমি সবকটা স্ট্রাকচার আঁকি আগে। এই সি এর স্ট্রাকচার হচ্ছে এইটা, আর টি এরটা তো তোমরা জানোই, টি এরটা আমি একটা নিচ্ছি CH2H করে, বাকিগুলো আমি এভাবে লিখলাম। এটা হচ্ছে ডি স্ট্রাকচার। এইবার দেখো, রেজোনেটিং পাওয়ার এখানে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে? এই প্রথমটার ক্ষেত্রে রেজোনেন্সের পাওয়ার সবচেয়ে বেশি। কিভাবে রেজোনেন্সের পাওয়ার দেখো, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, প্লাস চার্জ, সো এখানে রেজোনেন্স কিন্তু হতে পারে। সিমিলারলি এখানেও দেখো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, প্লাস চার্জ, অর্থাৎ 3 দিক থেকে কিন্তু এখানে রেজোনেন্স সম্ভব। 3খানা কিন্তু আমাদের এখানে রেজোনেন্স রয়েছে, তার জন্য এটার স্টেবিলিটি কিন্তু সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? এটা স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে, এটা নিয়ে আমাদের আর কোনো কিছু ভাবার দরকার নেই। এটার নাম হচ্ছে ট্রাইফিনাইল মিথাইল, আমি বলেছিলাম নামগুলো বলে দেবো, ট্রাইফিনাইল মিথাইল ক্যাটায়ন, এটার নাম খুব ভালো নাম, ট্রাইফিনাইল মিথাইল ক্যাটায়ন। ট্রাইফিনাইল 3টে ফিনাইল আছে, আর মিথাইল বলতে এই কার্বনটাকে মিথাইল কার্বন বলছি, ক্যাটায়ন। এইটা এখানে দেখো 2খানা বেঞ্জিন রিং রয়েছে, এখানেও তাই দেখো, দুভাবে কিন্তু রেজোনেন্স হতে পারে। সো এটা স্টেবিলিটিও কিন্তু এভাবে আমরা ব্যাখ্যা করে দিতে পারবো। এটার নাম হচ্ছে আমাদের ডাইফিনাইল মিথাইল ক্যাটায়ন, ডাইফিনাইল মিথাইল ক্যাটায়ন। কনফিউশন ছেলে মেয়েদের মধ্যে হয় এই দুটো নিয়ে, এই দুটো ভালো করে দেখো। এইটার নাম হচ্ছে বেনজাইল ক্যাটায়ন, খুব ভালো করে বুঝবে, এটার নাম হচ্ছে বেনজাইল ক্যাটায়ন, আর এটা তো আমরা জানি টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন। এই দুটো নিয়ে কিন্তু বহু স্টুডেন্টদের মধ্যে কিন্তু কনফিউশন লেগে থাকে। কিরকম কনফিউশন? ছেলেমেয়েরা কি করে আসে পরীক্ষাতে, এইটা স্টেবিলিটি বেশি করে দেয় এবং এটা স্টেবিলিটি কম করে দিয়ে চলে আসে, তা কিন্তু নয়। আপাত দৃষ্টিতে সেটাই দেখে মনে হচ্ছে এখানে হাইপার কনজুগেশন নেই, এখানে রেজোনেন্স রয়েছে, তো রেজোনেন্সের পাওয়ারটা হাইপার কনজুগেশনের থেকে স্যার বেশি হবে, তার জন্য এটা স্টেবিলিটি বেশি হওয়ার কথা, কিন্তু তা নয়। এখানে কেন নয়, সায়েন্টিফিক যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো করা হয়েছে তাতে দেখা গেছে টারশিয়ারি বিউটাইল গ্রুপযুক্ত যে কোনো কম্পাউন্ড ইজ হাইলি মোর রিয়াক্টিভ দেন বেনজাইল গ্রুপযুক্ত যে কোনো কম্পাউন্ড। ওকে, সায়েন্টিফিক
আমাদের ক্যালকুলেশন বা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট কিন্তু এটাই বলছে। কেন বলছে এরকম? এইখানে দেখো 9খানা কিন্তু হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমরা পাচ্ছি। এই যে 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের যে মিলিত শক্তি, 9খানা হাইপার কনজুগেশনের যে পাওয়ার, এই টোটাল পাওয়ারটা কিন্তু এর একটা রেজোনেন্স একা ট্যাকল করতে পারবে না। ম্যাক্সিমাম দুটো রেজোনেন্স দরকার। একটা রেজোনেন্স কিন্তু এটাকে ট্যাকল করতে পারবে না বা এটাকে এক্সিড করতে পারবে না, ছাপিয়ে যেতে পারবে না। যার জন্য এই দুটো স্টেবিলিটি যখনই আমরা কম্পেয়ার করি, ডিএ স্টেবিলিটি কিন্তু এটার থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, ডিএ স্টেবিলিটি ওটার থেকে বেশি হয়ে যায়। এই জায়গাটা যেন পরীক্ষাতে একদমই ভুল না হয়। আমি ট্রিপল স্টার দিয়ে রাখলাম, কোয়েশ্চেন এখান থেকে আসবেই এবছর নিটে। তো স্টেবিলিটি অর্ডার যদি আমরা বলি, তাহলে আমাদের দেখো এ সবচেয়ে বেশি, তারপর বি, তারপর ডি, দেন হচ্ছে আমাদের সি। উল্টা বললে এরকম সি ডি বি এ এভাবে। আশা করি বোঝা গেছে আমাদের এই কার্বোক্যাটায়নের গল্পটা। এইভাবে কার্বোক্যাটায়নকে আমরা ব্যাখ্যা করতে পারি। এরপর আরো এক্সাম্পলের দিকে যখন আমরা আসবো তখন আরো একটু নতুন নতুন কোয়েশ্চেন আলোচনা করব। জিওসি কমপ্লিট হয়ে যাবে আজকে আমাদের। জিওসি কমপ্লিট মানে থিওরি পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে, শেখানো সমস্ত কিছু। নেক্সট দিন জিওসির ওপরেই কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করবো এবং সেটা খুব শিগগিরই আসবে ভিডিওটা। আগামীকাল অথবা পরশুদিন কিন্তু ভিডিওটা আমি আপলোড করে দেবো। বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি আসবো, আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার হোক, নতুন নতুন কিছু কোয়েশ্চেন্স হোক, আমি নিজে বানাবো কোয়েশ্চেন, সেগুলো সব কিছু আলোচনা করবো। চলো নেক্সট পার্টের দিকে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের কার্বন আয়ন। কার্বন আয়ন, কার্বন আয়ন মিন্স অ্যানায়ন অফ কার্বন, অর্থাৎ কার্বনের মাথায় কিন্তু এখানে নেগেটিভ চার্জ থাকবে, এখানে সি মাইনাস থাকবে। সি মাইনাস মানে শুধু কার্বন তো নেগেটিভ হয়ে বসে থাকবে এমনটা নয়, ওখানে অবশ্যই কি হতে হবে না, কার্বন থেকে কোনো গ্রুপকে বেরিয়ে যেতে হবে যেটা প্লাস হয়ে কিন্তু কার্বন সিস্টেম থেকে বেরোবে। এই কার্বন আয়নের একটা জেনারেল স্ট্রাকচার যদি আমরা কল্পনা করি, দেখো সি, তার সঙ্গে আমি 3খানা আর দিয়ে দিলাম, এটা মাইনাস চার্জ। এটা হচ্ছে একটা কার্বন আয়নের জেনারেল স্ট্রাকচার। এইখানে কার্বনের হাইব্রিডাইজেশনটা আমরা ফার্স্টে কাউন্ট করব। sp3 অর্থাৎ এটা কিন্তু একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার ফর্ম করে থাকবে, বা টেট্রাহেড্রালের থেকেও আমরা ভালো বলতে পারবো এটা কিন্তু পিরামিডাল স্ট্রাকচার ফর্ম করবে। পিরামিডাল স্ট্রাকচার বলতে কিরকম, এই কার্বন 3টে আর গ্রুপ, পিরামিডের 3টে স্তম্ভ, নিচের দিকে ওপরে লোন পেয়ার অফ ইলেকট্রন উইথ নেগেটিভ চার্জ। এইটা হচ্ছে আমাদের কিন্তু এখানকার পিরামিডাল স্ট্রাকচার। দেখো এগুলোকে ডটেড লাইন দিয়ে জুড়ে দিলে কিন্তু একটা পিরামিডের মতো স্ট্রাকচার আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের কার্বন আয়নের জেনারেল স্ট্রাকচার। এইবার কার্বন আয়ন অর্থাৎ তার মধ্যে নেগেটিভ চার্জ আছে কার্বনে। নেগেটিভ চার্জ মানে তার কাছে ইলেকট্রন ডেন্সিটি প্রচুর আছে। তো যার কাছে ইলেকট্রন ডেন্সিটি থাকবে সে তো নিশ্চয়ই অন্যের থেকে ইলেকট্রন নিতে চাইবে না। তাহলে যদি আমরা স্টেবিলিটির গল্প এখানে নিয়ে আসি, তাহলে যার কাছে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন নিতে চাইবে না, সুতরাং সে এমন গ্রুপ চাইবে যে তার থেকে ইলেকট্রন টেনে নিতে পারবে। সো এই কার্বনের চারিদিকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত আমি বাড়িয়ে দেব তত কিন্তু এর স্টেবিলিটিও ইনক্রিজ করতে থাকবে। অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এখানে যত বাড়াবো তত স্টেবিলিটি কিন্তু ইনক্রিজ করবে। এবার এখানেও একটা গল্প রয়েছে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সেটা যদি রেজোনেন্স করে তাহলে তার পাওয়ার কিন্তু সবচেয়ে বেশি হবে। যদি সেটা রেজোনেন্স করতে পারে তাহলে তার পাওয়ার সবচেয়ে বেশি হবে, আর যদি সেটা মাইনাস আই এফেক্ট দেখাতে পারে তাহলে তার পাওয়ারটা রেজোনেন্সের থেকে কম হবে। তো রেজোনেন্সের পাওয়ার কিন্তু সবসময় বেশি, দুটো জায়গাতেই বেশি, পরেরটাতেও বেশিই দেখবো আমরা, পরেরটার সময় বুঝবো আমরা। তো দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি। ধরো তোমার সামনে 4-5টা কার্বন আয়ন তুলে দিয়েছে, 4-5টা না, 3টে আমি ধরছি। এই কার্বন এর সঙ্গে 3টে নয় 2টো ফিনাইল দিলাম, একটা এইচ, একটা মাইনাস চার্জ দিলাম। এই কার্বন তার সঙ্গে
ব্রোমিন দিয়েছে মাইনাস চার্জ দিয়ে, আর একটা কার্বন তার সঙ্গে দেওয়া হচ্ছে তিনটে হাইড্রোজেন মাইনাস চার্জ দিয়ে। বলছে এই তিনটের মধ্যে স্টেবিলিটি ফ্যাক্টর আলোচনা করো। দেখো এটা স্ট্রাকচার যদি আমরা ডিটেলে আঁকার চেষ্টা করি তাহলে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাবো এর সঙ্গে দুখানা বেনজিন যুক্ত আছে আর একটা হাইড্রোজেন আছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ যদি ডিলোকালাইজ করে তাহলে কিন্তু রিংয়ের মধ্যে রেজোনেন্স হতে পারবে। সো একটা রিংয়ে যে রেজোনেন্স হবে এমনটা নয়, দুটো রিংয়ে কিন্তু আমাদের রেজোনেন্স হতে পারবে, দুভাবে রেজোনেন্স কিন্তু করতে পারে। এভাবে কিন্তু কন্টিনিউয়াস রেজোনেন্স চলতেই থাকবে। তো রেজোনেন্সের পাওয়ার যেহেতু আমরা বলেছি এখানে সবচেয়ে বেশি, সো এটা স্টেবিলিটি কিন্তু সবচেয়ে বেশি হতেই হবে, রেজোনেন্স যেহেতু সবচেয়ে বেশি রয়েছে। এবার প্রশ্নে আসি ব্রোমিন আর হাইড্রোজেন। দেখো এখানে ব্রোমিনগুলোর টেন্ডেন্সি হচ্ছে মাইনাস আই এফেক্ট শো করানো। ব্রোমিনগুলো কিন্তু এখানে মাইনাস আই এফেক্ট শো করায়, মাইনাস আই চার্টের মধ্যে দেখতে পাবে ওখানে ব্রোমিন ইনক্লুড করা ছিল। আর হাইড্রোজেন কিছুটা হলেও কিন্তু প্লাস আই এফেক্ট শো করে। তো মাইনাস আই এফেক্টের স্ট্রেংথ যেহেতু এখানে বেশি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেহেতু আমাদের দরকার, ওর কাছে ইলেকট্রন রয়েছে, সো এটার পাওয়ার কিন্তু এটার থেকে আমাদের বেশি হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে অর্ডারটা কিন্তু এরকম হবে। চলো নেক্সট এক্সাম্পলের দিকে চলে যাই। কটা পেজ আছে? চলো নেক্সট একটা ভালো এক্সাম্পল আমরা নিই। কোয়েশ্চেন, ধরো কার্বন, এই কোয়েশ্চেনটা এই ধরনের প্রশ্নটি পরীক্ষায় দিয়ে দেয়, অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসবে, বাট যারা আমার ক্লাস দেখছো তারা ভুল করবে না, এটা আমার গ্যারেন্টি। CF3 মাইনাস, কার্বন, একটা ফ্লোরিন, একটা ব্রোমিন, আবার একটা ফ্লোরিন, মাইনাস, এটা দিলাম বি। কার্বন, একটা ফ্লোরিন, দুটো ব্রোমিন, মাইনাস, এটা হলো সি। কার্বন, তিনখানায় ব্রোমিন, মাইনাস, এটা হলো ডি। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমি জানি কোনো ইনস্টিটিউট তোমাদের করাবে না, এই ধরনের প্রশ্ন কোথাও তুমি পাবে না খুঁজে। এটা আমি ইনবিল্ট এখনই বানালাম, প্রশ্নটা আমার মাথার মধ্যে চলে এলো। দেখো কি হতে পারে, এটা দেখে কি মনে হচ্ছে। প্রথমত দেখো আমরা জানি মাইনাস আই পাওয়ার কার বেশি হয়, মাইনাস আই পাওয়ার আমরা জানি কিন্তু ফ্লোরিনের বেশি হয়, দেন ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। যদি একটা নর্মাল ছেলেকে বলা হয় বা নর্মাল একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয় যে এটা প্রিপারেশন নিচ্ছে বা যেই প্রিপারেশন নিচ্ছে, সে কিন্তু A গ্রেটার দেন B গ্রেটার দেন C গ্রেটার দেন D করে দিয়ে চলে আসবে। তাই তো করবে, করার তাই কথা, বাট তা কিন্তু হবে না। আমি কি বলেছি যে যে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টেনে নিতে পারবে। এবার ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টেনে নেওয়া, সেই ক্যাপাবিলিটিটা কার বেশি হবে সেটা বোঝার জন্য আমাকে ভ্যাকেন্ট অরবিটালের গল্পও কিন্তু ভাবতে হবে। দেখো কার্বন ফ্লোরিনের যখন বন্ড তৈরি হয়েছে, ফ্লোরিন কিন্তু তার 2p অরবিটাল ইউজ করেছে, তিনটে ফ্লোরিন কিন্তু তার 2p অরবিটালকে ইউজ করেছে। এইখানে দেখো দুটো 2p অরবিটাল, দুটো ফ্লোরিন ইউজ করছে, আর ব্রোমিন কিন্তু ইউজ করছে 3p অরবিটাল। ওকে, এইখানে দুটো ব্রোমিন ইউজ করছে আমাদের 3p অরবিটাল, একটা ফ্লোরিন ইউজ করছে আমাদের 2p অরবিটাল। এইখানে তিনটে ব্রোমিনই কিন্তু আমাদের 3p অরবিটালকে ইউজ করে রিয়াকশন করছে। তো 3p অরবিটাল তো সে ইলেকট্রন ডেন্সিটি নেওয়ার জন্য ইউজ করছে না, সে বন্ডিংটার জন্য ইউজ করছে। এবার ইলেকট্রন ডেন্সিটিটা, এই যে এখানকার ইলেকট্রন ডেন্সিটি না নিজের কাছে টেনে নেওয়ার জন্য, ফ্লোরিনের তো 2p অরবিটাল ফিল্ড হয়ে গেছে, ও নেবে কোথায় ইলেকট্রন? একটা অরবিটালে তো দুটো ইলেকট্রনের বেশি থাকতে পারে না। অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, নো টু পাউলি এক্সক্লুশন নয়, হান্স রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি এবং যত কিছু রুলস রয়েছে একেবারে অ্যাটমিক স্ট্রাকচারে, তার মধ্যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ইনক্লুডেড, তার মধ্যে সেখানে চিৎকার করে করে বলে দেওয়া রয়েছে কিন্তু যে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনই কিন্তু ম্যাক্সিমাম একটা অরবিটালে থাকতে পারে।
অর্থাৎ একটা অরবিটালের ক্যাপাসিটি দুটো ইলেকট্রনকে নেওয়ার। সো 2p যেহেতু ভর্তি হয়ে গেছে তো ইলেকট্রন নিতে পারবে না, 3p ভর্তি হয়েছে 3p ইলেকট্রন নেবে না। কিন্তু এই যে ব্রোমিন এ কাছে কিন্তু ভ্যাকেন্ট 3d রয়েছে, এর কাছে কিন্তু ভ্যাকেন্ট 3d রয়েছে, ভ্যাকেন্ট 3d রয়েছে। ভ্যাকেন্ট 3d অরবিটাল থাকার জন্য এ এক্সট্রা কিন্তু বেনিফিট পেয়ে যাবে। কিরকম এক্সট্রা বেনিফিট পাবে? এই যে নেগেটিভ চার্জটা, নেগেটিভ চার্জে ইলেকট্রনগুলো কিন্তু ওই 3d অরবিটালে গিয়ে জমা হবে, অর্থাৎ ব্যাক বন্ডিং টাইপের করে ফেলবে। এই ব্যাক বন্ডিংটা দেখো, এইখানে দুটো ব্যাক বন্ডিং, আমি এখানে 3d লিখলাম না, জাস্ট বোঝানোর জন্য। এইখানে দেখো 3খানা ব্যাক বন্ডিং হতে পারে, এখানে দুটো হতে পারে, এখানে একটা হতে পারে, এখানে কিন্তু কোনো ব্যাক বন্ডিং নেই। তো এটার নিচে আমরা লিখবো নো ব্যাক বন্ডিং। ওয়ান ব্যাক বন্ডিং। এইখানে কি হলো আমাদের? 2 ব্যাক বন্ডিংস। আর এইখানে হয়ে গেল আমাদের 3 ব্যাক বন্ডিংস। তাহলে স্টেবিলিটি কোথায় বেশি হলো? যেহেতু ইলেকট্রন ডেন্সিটি দিতে পারলো বা ওর নেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, সুতরাং স্টেবিলিটি ফ্যাক্টর যদি আমরা আলোচনা করি তাহলে অবভিয়াসলি কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ডি এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমাদের সি এর স্টেবিলিটি, দেন বি, তারপর হচ্ছে আমাদের এ। এই কোয়েশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কিন্তু ব্রোমিন না দিয়ে ক্লোরিনও কিন্তু আমাদের দিতে পারে, ব্রোমিন না দিয়ে কিন্তু ক্লোরিনও আমাদের কিন্তু দিতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস সরি আমি ভুল লিখে ফেলেছি, সেটা হচ্ছে ব্রোমিনের এখানে 3p নয় 4p অরবিটাল, 4p অরবিটাল এখানে কিন্তু ইউজ হচ্ছে বন্ডিং এর জন্য। 4p অরবিটাল দিয়ে বন্ডিং হচ্ছে। আর ভ্যাকেন্টও কিন্তু আমাদের এখানে 4d অরবিটাল রয়েছে। জাস্ট সরি ফর মাই মিস্টেক, এটা 4d অরবিটাল। ক্লোরিনের হলে এটা 3d হতো ভ্যাকেন্ট, মাথায় রেখো। ক্লোরিনের হলে 3d আর ব্রোমিনের হলে আমাদের 4d। তো তাহলে ব্যাক বন্ডিং এখানে 3টে হচ্ছে, তার জন্য ওটা স্টেবিলিটি বেশি, এটা স্টেবিলিটি একটু কম, এটা স্টেবিলিটি আরো কম, এটা স্টেবিলিটি সবচাইতে কম। যদিও ফ্লুরিনের মাইনাস এ এফেক্ট বেশি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট, ফ্রি রেডিক্যাল। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল টপিকটা অ্যাকচুয়ালি অনেকটা কিন্তু কার্বোক্যাটায়নের মতো। কিরকম কার্বোক্যাটায়নের মতো? দেখো ফ্রি রেডিক্যাল মিন্স carbon with one electron in outer shell। কার্বনের একটা ইলেকট্রন পড়ে থাকবে আউটার শেলে। এটা কিভাবে তৈরি হয় দেখো, যেটা বলেছিলাম আমরা, ধরো কার্বনের 3টে ভ্যালেন্সি, তার সঙ্গে একটা এক্স রয়েছে, এখানে হোমোলাইটিক ক্লিভেজ হলো, হোমোলাইটিক ক্লিভেজ হলে কার্বন ডট, এই যে ডট, এই ডট সাইনটাই হচ্ছে আমাদের কিন্তু ফ্রি রেডিক্যাল। ডট সাইনটাই হচ্ছে আমাদের কিন্তু এখানে ফ্রি রেডিক্যাল। তো এই ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে কার্বনের কাছে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি নেই বা কম আছে। কেন কম আছে? কারণ ও তো বন্ড তৈরি করতে পারেনি, বন্ডটা তো ব্রেক করে গেছে, ও তারও একটা ইলেকট্রন দরকার আউটারমোস্ট সেলে অক্টেট ফিল করার জন্য। তার জন্য এটাকে বলছি আমরা কি, ইলেকট্রন ডেফিশিয়েন্ট। জাস্ট লাইক কার মতো? আমাদের কার্বোক্যাটায়নের মতো। তাহলে এর যদি আমরা স্টেবিলিটি ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করি, আমি এখানেই লিখে দিচ্ছি স্টেবিলিটি ফ্যাক্টর। আচ্ছা, স্টেবিলিটি ফ্যাক্টরে আসার আগে স্ট্রাকচারটা নিয়ে একটু বলে দিই।
এই স্ট্রাকচারটা কার্বনটা কিন্তু আমাদের sp2 হাইব্রিডাইজ এবং এটা হচ্ছে আমাদের প্ল্যানার স্ট্রাকচার, জাস্ট লাইক কার্বোক্যাটায়নের মতো এটা সেম। তো স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু এখানেও কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপ যত বাড়িয়ে দেবো আমি তত কিন্তু স্টেবিলিটিও কিন্তু আমাদের ইনক্রিজ করতে থাকবে। ইলেকট্রন রিলিজিং গ্রুপ যত বাড়াবো স্টেবিলিটি তত ইনক্রিজ করবে। এইখানেও সেম জিনিস, রেজোনেন্স গ্রেটার দেন হাইপার কনজুগেশন গ্রেটার দেন প্লাস আই এফেক্ট, RHI মাথায় রাখবে, রেজোনেন্স গ্রেটার দেন হাইপার কনজুগেশন গ্রেটার দেন প্লাস আই এফেক্ট। তো খুব ইজি তো একটা এক্সাম্পলের দিকে চলে যাই। দেখো এক্সাম্পল চলে আসি, দেখো কার্বন এখানে দেওয়া আছে, আমি CH2H এভাবে লিখলাম একটু হাইপার কনজুগেশনটা দেখানোর জন্য। CH3 এখানে গেল CH3, এই ডট এখানে দেখো এই কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন। আলফা কার্বন হাইড্রোজেন বন্ডের মধ্যে ফার্স্টে কি হবে, হোমোলাইটিক ক্লিভেজ হবে। হোমোলাইটিক ক্লিভেজ যদি হয় কি হবে, এটা CH2 ডট, কার্বনের মাথায় ডট আছে, CH3 আছে, এখানে CH3 আছে, দুটো ডটকে জাস্ট জুড়ে দাও। জুড়ে দিলে কি হবে, দুদিকে দুটো CH3 হলে এদিকে একটা CH2 চলে এলো। এটাকে বলা হয় কিন্তু রেডিক্যাল হাইপার কনজুগেশন। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে আমাদের রেডিক্যাল হাইপার কনজুগেশন। রেডিক্যাল হাইপার কনজুগেশন কিন্তু স্টেবিলিটি দিতে পারবে কোনো একটা ফ্রি রেডিক্যালকে। তো তার জন্য কি এই টারশিয়ারি বিউটাইল যে ফ্রি রেডিক্যালটা, টারশিয়ারি বিউটাইল ফ্রি রেডিক্যালটা হাইলি স্টেবল হয়। আর এখানে কিন্তু 9খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কিন্তু আমরা পেতে পারি, কারণ 9খানা আলফা কার্বন হাইড্রোজেন বন্ড আছে, জাস্ট লাইক দ্য কার্বোক্যাটায়নস। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যা যা গল্প আমরা পড়েছি সেম জিনিস আমরা অ্যাপ্লাই করবো কিন্তু ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে। এখানে যদি এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেয়, ধরো PH ডট, এটা বললো A, কার্বন PH ডট, এটা বললো B, কার্বন CH3 ডট, এটা বললো C, আর কার্বন CH2 ডট, এটা বললো D। চোখ বুঝে কিন্তু এটা গ্রেটার দেন এটা গ্রেটার দেন এটা গ্রেটার দেন এটা, ওই প্লাস থাকলে যা করতাম ডট থাকলেও আমরা সেম কাজই করে আসবো। তাহলে লিখে দেবো আমরা নিচে কিন্তু জাস্ট লাইক কার্বোক্যাটায়ন, আর কিছু ভাবার তোমাদের প্রয়োজন নেই, জাস্ট লাইক কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন আমরা যা করেছি ফ্রি রেডিক্যালেও আমরা কিন্তু সেম জিনিস করে দেবো। এটা তোমরা নোট ডাউন করো ভালো করে, ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নাও। চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক, বা নেক্সট আমাদের রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, সেটা হচ্ছে কার্বিন। কার্বিন সম্পর্কে আমরা ডিটেল খুব একটা যাব না। আমরা কার্বিনের সিঙ্গলেট কার্বিন এবং ট্রিপলেট কার্বিন, দুরকম কার্বিন হয়, সেই দুটো কার্বিন তাদের নাম কেন এরকম সিঙ্গলেট ট্রিপলেট বা তাদের স্ট্রাকচার কেমন, শুধু সেটা দেখবো এবং দু একটা এক্সাম্পল দেখবো, আর কিছু নয়। কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা রাইমার্টিম্যান রিয়াকশন যখন নেম রিয়াকশনের দিকে যাব, যখন আমরা ফেনল পড়াবো, যখন অ্যালকোহল ফেনল ইথার, তখন আমরা সেখানে কিন্তু ডিটেলে কার্বিনের ফরমেশনটা সম্পর্কে আলোচনা করবো। তো জাস্ট এখানে কার্বিন মানে হচ্ছে দেখো কার্বন with unpaired or paired electrons. Paired means তার মধ্যে দুটো থাকবে, unpaired means তার মধ্যে দুটো থাকবে বাট দুজনের মধ্যে পেয়ারিং থাকবে না। দেখো এই যে যেটা আনপেয়ার্ড বললাম, এইটাকে বলা হয় আমাদের ট্রিপলেট কার্বিন, যেটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যার মধ্যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, টু আনপেয়ার্ড ইলেকট্রনস। আর পেয়ার্ড ইলেকট্রন যাদের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো কিন্তু সিঙ্গলেট কার্বিন। এবার জেনারেলি কার্বিনের রিপ্রেজেন্টেশন কেমন হয় সেটা একটু বলে দিই। কার্বন, তার সঙ্গে আমি এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দেখাচ্ছি, এখানে দুটো ক্লোরিনও থাকতে পারে, এই একজোড়া লোন পেয়ারের মতো ইলেকট্রনকে আমরা দেখিয়ে দিয়ে থাকি। এইবার এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা আমরা দেখালাম, এটা দুভাবে থাকতে পারে। ওই যে লোন পেয়ার থাকার যে গল্পটা,
তার উপরে ডিপেন্ড করে আমরা বলছি কি সিঙ্গলেট আর ট্রিপলেট। এবার দেখো সিঙ্গলেট ট্রিপলেট কেন নামকরণ করা হচ্ছে এরকম। দেখো প্রথমে আমরা আছি সিঙ্গলেটের গল্পতে। আচ্ছা বলে রাখি, এই যে কার্বন, এই কার্বনটা হচ্ছে আমাদের sp2 হাইব্রিডাইজ, অর্থাৎ এটা স্ট্রাকচার কিন্তু আমাদের হয়ে যাবে এখানে প্ল্যানার। যে কোনো কার্বিনের স্ট্রাকচার কিন্তু আমাদের প্ল্যানার, এটা যেন মাথায় থাকে তোমাদের। তো ধরো এই দুটো হাইড্রোজেন রয়েছে, দুটো হাইড্রোজেন এখানে আমাদের, আমি ফার্স্টে সিঙ্গলেট দেখাচ্ছি। সো এখানে এক জোড়া ইলেকট্রন আমি দিলাম, তো এটা পাশে লিখে দিচ্ছি আমি সিঙ্গলেট। আচ্ছা পাশে লিখছি না আমি, এখানে আমি একবারে প্রুভ করে দেখিয়ে দেবো যে কেন এটা সিঙ্গলেট। তো এখানে এক জোড়া আনপেয়ার্ড ইলেকট্রন, এক জোড়া পেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তো এইটার ক্ষেত্রে যদি আমরা স্পিন স্পিন মাল্টিপ্লিসিটি তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে বের করা শিখেছো, Sm দ্যাট ইকুয়ালস টু 2s প্লাস 1। এই স্মল s মানে হচ্ছে আমাদের কতটুকু স্পিন আছে। দেখো দুটো ইলেকট্রন আছে, দুটো মিন্স হাফ প্লাস হাফ 1, না সরি ভুল বললাম, দুটো আছে, তার জন্য এখানে s এর ভ্যালু হচ্ছে একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ, দ্যাট মিন্স 0। এখানে s এর ভ্যালু হচ্ছে আমাদের 0। s এর ভ্যালু যদি 0 হয় তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, দ্যাট মিন্স এটা হচ্ছে 1। এই 1 মানে হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল থেকে আসছে আমাদের এখানে সিঙ্গলেট। এটা হচ্ছে আমাদের সিঙ্গলেট কার্বিন। এটা হলো আমাদের নাম্বার 1 সিঙ্গলেট কার্বিন। আর যেটা আমাদের নাম্বার 2 ট্রিপলেট কার্বিন, এরকম দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো এটার জন্য যদি আমরা s এর ভ্যালু বের করি, স্মল s যদি বের করি তাহলে প্লাস হাফ প্লাস হাফ, দুটো আলাদা আলাদা রয়েছে, দ্যাট মিন্স 1। তো এখান থেকে যদি আমরা Sm বের করি স্পিন মাল্টিপ্লিসিটি, 2s প্লাস 1 ফর্মুলা দিয়ে যদি আমরা বের করতে চাই তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিন্স 3। 3 মিন্স ট্রিপল, তো ট্রিপল থেকে আসছে আমাদের এখানে কিন্তু ট্রিপলেট। তো এই হলো আমাদের সিঙ্গলেট আর ট্রিপলেটের গল্প। এইটার জন্য বলা হয় Sm যেহেতু 1 তাই বলা হচ্ছে সিঙ্গলেট কার্বিন, Sm যেহেতু এখানে 3 তাই বলা হচ্ছে আমাদের ট্রিপলেট কার্বিন। এই হচ্ছে কার্বিনের গল্প। তো একটা এক্সাম্পল দিয়ে রাখি কার্বিনের, ভালো এক্সাম্পল যেটা তোমরা রাইমার্টিভেন রিঅ্যাকশনে দেখতে পাবে, CCl2। এই কার্বনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন, এটার নাম হচ্ছে ডাইক্লোরো কার্বিন। এটার ইউজ তোমরা কিন্তু দেখতে পাবে হচ্ছে রাইমার্টিভেন রিঅ্যাকশন। চলো নেক্সট চলে যাই, লাস্ট টপিক, সেটা হচ্ছে বেনজাইন। বেনজাইন মিন্স বেনজিনের মধ্যে ট্রিপল বন্ড। শুনতে অবাক লাগলেও কিছু ক্ষেত্রে হয়। বেনজিনের মধ্যে ট্রিপল বন্ড, এটা স্ট্রাকচার দেখবো, হাইব্রিডেশনটা দেখে নেব, শুধু এটুকুই দেখবো, এর বেশি কিছু যাব না, কারণ এর বেনজাইনের ফরমেশন যদি পড়াতে হয় তাহলে একটা গোটা ক্লাস লেগে যাবে এবং সেটা আমি পড়াবো, সেটা একটা আলাদা ভিডিওতে আমি দেবো তোমাদেরকে। তো বেনজাইনটা কি সেটা দেখো। বেনজাইন মানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেনজিন রিং। বেনজিন রিংয়ের যে কোনো একটা ডাবল বন্ডকে ট্রিপল বন্ড করো। ট্রিপল বন্ড কিভাবে হচ্ছে এটা যদি আমরা একটু স্ট্রাকচারটা ভালোভাবে অধ্যয়ন করি তাহলে দেখো, জাস্ট দুটো হাইড্রোজেনকে বের করে দাও একটা ডাবল বন্ডে, দিয়ে দুটো যে ইলেকট্রন পড়ে থাকলো তাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারাকশন দেখাও। এটা হচ্ছে আমাদের বেনজাইনের অরবিটাল পিকচার। পরীক্ষাতে এটা থেকে কোশ্চেন আসে, বিভিন্ন রকম অরবিটাল পিকচার দিয়ে দেবে, যেখানে এটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের স্টেবল স্ট্রাকচার। তো এই এরকম ডট ডট না দিয়েও, মানে এখানে ডট দিয়ে ইলেকট্রনটা দেখালাম আমি, ডট না দিয়ে একটা প্লাস হাফ স্পিন একটা নেগেটিভ হাফ স্পিন এভাবে দেখাতে পারে, সেটাও আমাদের বেনজাইনের অরবিটাল পিকচার। আর প্রত্যেক কটা কার্বন দেখে তো বুঝতেই পারছো আমাদের sp হাইব্রিডাইজড, মানে একটা পাই, এই দুটো পাই একটা সিগমা, সো এখানে sp হাইব্রিডাইজড, অর্থাৎ এটা প্ল্যানার স্ট্রাকচার হিসেবে কিন্তু আমরা কল্পনা করতে পারবো। লিনিয়ার, এই জায়গাটা লিনিয়ার, বাকি অংশটুকু পুরোটাই প্ল্যানার। প্লেনের মধ্যে একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। চলো এবার আমাদের কিছু কোয়েশ্চেন আছে। দেখো বোর্ডে তোমরা কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। একটা, দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দ্য ফলোইং ইজ। আচ্ছা দেখো,
মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দ্য ফলোইং ইজ। দেখো ভালো করে, এটা একটা প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, থার্ডেরটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ফোর্থেরটা হচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কি মনে হচ্ছে দেখে? দেখো এটার ক্ষেত্রে এখানে দুখানা হাইড্রোজেন রয়েছে, 1 2 3, এখানে কিন্তু একটা হাইড্রোজেন রয়েছে। সো হাইপার কনজুগেশন দুটো একটা তিনটে হতে পারে। এখানে এখানে আমরা দেখবো 3HC, এইখানে দেখো দুটো তিনটে পাঁচটা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার কিন্তু আমরা পেতে পারি, ঠিক আছে। এখানে দেখো হাইপার কনজুগেশন 1 2 3, এখানে একটা চারটে, সেখানে আমরা একটাই কিন্তু হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো কার্বনের রেসপেক্টে। এইখানে দেখো দুটো দুটো চারটে তিনটে সাতটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হতে পারে। তাহলে স্টেবল কোনটা হবে বেশি? অবভিয়াসলি ডি হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। এটা 2024 সালে এসেছিল, ভুল করে এগুলো করে দিয়ে চলে আসবে না, ওকে। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এছাড়াও তোমরা যে প্রসেসটাকে কাজে লাগাতে পারো, আমি জানি অনেকে মনে মনে করছো স্যার কি বলছেন, 3 ডিগ্রি তো মোর স্টেবল, অবভিয়াসলি 3 ডিগ্রি মোর স্টেবল, কিন্তু 3 ডিগ্রি মোর স্টেবল এটা দেখার জন্যও কিন্তু আমাদেরকে হাইপার কনজুগেশনটাকেও কিন্তু আমাদেরকে কনসিডারের মধ্যে আনতে হবে। উইথ হাইপার কনজুগেশন কখনো কখনো 3 ডিগ্রির থেকেও বেশি স্টেবল হয়ে যাচ্ছিল, একটু আগে তোমরা দেখলে ট্রাইসারি বিউটাইল ক্যাটায়ন আর ট্রাইথাইল মিথাইল ক্যাটায়নের মধ্যে তিনটেই 3 ডিগ্রি, বাট কোনটা স্টেবল হলো বেশি? টারশারি বিউটাইল ক্যাটায়ন। চলো নেক্সট এক্সাম্পলের দিকে চলে যাই আমরা। এই এখানে তিনটে আছে এক্সাম্পল, দেখো তিনটে কোয়েশ্চেন। প্রথমটা, a tertiary butyl carbocation is more stable than a secondary butyl carbocation because of which of the following? বলছে একটা টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন অর্থাৎ তিনটে CH3 আছে, এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন যেখানে দুটো CH3 আছে। কেন হবে? প্রথম বলছে মাইনাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ। দেখো CH3 গ্রুপ তো মাইনাস আই এফেক্ট দেয় না, সো এটা প্রথমেই বাদ। প্লাস আর এফেক্ট অফ CH3 গ্রুপ, CH3 গ্রুপ কি রেজোনেন্স করে না, হাইপার কনজুগেশন করে, তো প্লাস এইচ হতে পারতো, তাহলে এটাও বাদ। মাইনাস আর এফেক্ট অফ CH3 গ্রুপ, CH3 গ্রুপ তো রেজোনেন্সে দিয়ে ইলেকট্রন নিচের দিকে টেনেও নেয় না, সো এটাও বাদ। তাহলে পড়ে থাকলো কোনটা? এটা হাইপার কনজুগেশন, বা CH3 তো হাইপার কনজুগেশন করে, ঠিক আছে। চলো নেক্সট এক্সাম্পল। এইভাবে আমরা অপশন এলিমিনেট করতে পারবো। দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দ্য ফলোইং ইজ, এই যে চারটে দিয়েছে চারটের মধ্যে কোনটা স্টেবল? আচ্ছা প্রথমটা দেখো ছিল আমাদের 2020 সালে কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের উড়িষ্যা নিট 2019। দেখো প্রথমটাতে একটা টারশিয়ারি বিউটাইল আছে, মানে এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ওকে, তো এটা 2 ডিগ্রি লিখে রাখলাম। এটাও দেখো আমাদের কিন্তু 2 ডিগ্রি, এটাও আমাদের 2 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। 1 ডিগ্রি আগেই বাদ চলে যাবে, 1 ডিগ্রি নিয়ে আমাদের ভাবার দরকার নেই। তিনটে 2 ডিগ্রি, তিনটে 2 ডিগ্রির মধ্যে দেখো হাইপার কনজুগেশন নিয়ে ভাবতে হবে আমাদেরকে, কারণ তিনটে 2 ডিগ্রিকে তো আমি এমনি বলতে পারবো না। এখানে দেখো হাইপার কনজুগেশন তিনটে, দুটো পাঁচটা, এখানে পাঁচটা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার কিন্তু আমরা পাবো। এইখানে কটা পাবো? দুটো দুটো চারটে, তো এটা হলো আমাদের চারটে হাইপার কনজুগেটেড স্ট্রাকচার। এখানে দেখো তিনটে, এটা কিন্তু আলফা হাইড্রোজেন নেই, তারপর তিনখানা CH3 আছে, সো এখানে আমরা কিন্তু এটা থেকে কেবলমাত্র পাবো মানে তিনখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে সব থেকে বেশি হাইপার কনজুগেশন কোথায় পেলাম? সিটাতে পেলাম, সো সি উইল বি দ্য কারেক্ট আনসার। এই দুটো আমাদের ক্রস হয়ে গেল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট with respect to minus I effect of the substituent? Which of the following is correct with respect to minus I effect of the substituent? Substituent এর minus I effect এ কোনটা কারেক্ট হবে? ওকে, চলো হ্যাঁ প্রথমটা দিচ্ছি দেখো FOR NH2। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে সলভ করাবো না, এটা তোমরা কোথা থেকে পাবে? দেখো এটা আমি যখন তোমাদের ইন্ডাকটিভ এফেক্ট পড়িয়েছিলাম, ইন্ডাকটিভ এফেক্টে একটা চার্ট আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম মাইনাস আই এফেক্টের। সো এই মাইনাস আই এফেক্টের চার্টটা তোমরা আগে পড়বে, এবং কার কার মাইনাস আই এফেক্ট বেশি হয় সেটা সম্পর্কে আগে দেখবে, দেখার পর এটা তোমরা নিজেরা করবে। যদি না পারো দেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তখন আমি এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আলোচনা করব।
তার আগে নয়। সো ইট উইল বি ইয়োর হোমওয়ার্ক, ইট উইল বি ইয়োর হোমওয়ার্ক, তোমাদের প্রত্যেকের জন্য এটা বাড়ির কাজ রয়েছে। চলো নেক্সট, এটা ভালো প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং কার্বোক্যাটায়ন্স ইজ এক্সপেক্টেড টু বি মোস্ট স্টেবল? কোনটা স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে? এখানে দেখো প্রত্যেকটাতে একটা করে ওয়াই গ্রুপ দেওয়া রয়েছে, ঠিক আছে? কোন কার্বোক্যাটায়নটা বলছে স্টেবল হবে? দেখো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা বলেছিলাম যার ক্ষেত্রে ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকবে, যার কাছাকাছি ইলেকট্রন রিলিজিং গ্রুপ কিন্তু আমাদের স্টেবিলিটি কিন্তু বাড়াবে যে কোনো কার্বোক্যাটায়নের জন্য। NO2 ইজ নট ইলেকট্রন রিলিজিং গ্রুপ, সো NO2 যেখানে রয়েছে এটা কিন্তু কখনোই স্টেবল হতে পারে না। সো বি কিন্তু আমাদের প্রথমেই এলিমিনেট হয়ে যাবে। ডিও কিন্তু আমাদের এখান থেকে এলিমিনেট হয়ে গেল, কারণ ডি এর কাছেও কিন্তু ওয়াই প্লাস চার্জ রয়েছে। এবার প্রশ্ন, এই দুটোর মধ্যে কোনটা স্টেবল হবে? দেখো আচ্ছা ওয়াইটা কি গ্রুপ সেটা বলেনি, ঠিক আছে। ওয়াইটাকে যদি আমরা কনসিডারেশনে নাও রাখি তাহলে NO2 যেহেতু ইলেকট্রন ডেন্সিটি দেখো নিজের দিকে টানছে, তাহলে এই বন্ডের ইলেকট্রনটা এই দিকে ট্রান্সফার হওয়ার প্রবণতা কিন্তু বেশি। এই যে বন্ডিং ইলেকট্রনটা উপরের দিকে চলে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি হবে, যার জন্য প্লাস চার্জ, একটা ডেল্টা পজিটিভ চার্জ এখানে চলে আসবে, তো প্লাস প্লাস কিন্তু রিপালশন হতে পারবে। এইখানেও দেখো কিন্তু NO2 যেহেতু ইলেকট্রন ডেন্সিটি টানছে, সো এখানে ইলেকট্রন ডেন্সিটি NO2 দিকে গেলেও এখানে প্লাস চার্জ থাকবে ডেল্টা প্লাস, কিন্তু এই দুটোর মধ্যে ডিস্টেন্স কিন্তু অনেকটা বেশি। উপরন্তু এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটা এখানে রেজোনেন্স ডিস্টেবল হতে পারবে, বাট এ কিন্তু এইখানে রেজোনেন্স করতে পারবে, যেটা সম্ভব নয়। এই প্লাস চার্জের সঙ্গে খাপ খাবে না বা রেজোনেন্স করবে না, যার জন্য এটা ক্রস হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। খুব ভালো কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই টাইপের কোয়েশ্চেন দিতেই পারে এক্সামে, 2018 সালে এসেছিল। ভালো কোয়েশ্চেন, খুবই ভালো প্রশ্ন। চলো লাস্ট স্লাইড, লাস্ট টপিক কোয়েশ্চেন দুটো আছে, করে ফেলি। 56 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ বেনজাইল কার্বোনিয়াম আয়ন? বেনজাইল কার্বোনিয়াম আয়ন স্ট্রাকচারটা এখানে লিখে দিয়েছে, আমি একটু এঁকে নিই। বেনজাইল কার্বোনিয়াম আয়ন মানে হচ্ছে বেনজাইল ক্যাটায়ন। আচ্ছা কার্বোক্যাটায়নকে কার্বোনিয়াম আয়নও বলা হয়। তো হচ্ছে হাইব্রিডাইজেশন কি হবে ওই কার্বনটার, তো যে কোনো একটা আমাদের কার্বোক্যাটায়নে কার্বনের হাইব্রিডাইজেশন হয় আমরা sp2 জানি। সো এখানে sp2 কোথায় আছে অপশনে? অপশন এ তে রয়েছে। সো দিট উইল বি দ্য কারেক্ট আনসার, দ্য কর্ণাটকা নিট 2013। নেক্সট, হোমোলাইটিক ফিশন of the following alkanes forms free radicals? CH3 that means ইথেন, এটা হচ্ছে প্রথমটা ইথেন, তারপরটা হচ্ছে আমাদের প্রোপেন, তারপরটা হচ্ছে আইসোবিউটেন, তারপরটা 1 2 3 4 2 নম্বর টু মিথাইল বিউটেন, তারপরটা। তো ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য রেডিকালস, দেখো কি কি রেডিকাল দিয়েছে আমরা প্রত্যেক কটা রেডিকাল আগে লিখে নিই। কার্বন, তার সঙ্গে দিয়েছে 3খানা CH3, একটা রেডিকাল হবে অপশানে প্রথমটা। আচ্ছা প্রথমটা থেকে আমি অপশানগুলো সব লিখে নিই আগে। আর একটা বলছে CH3 CH2 ডট, আর একটা হচ্ছে CH3 CH ডট CH3, আর একটা হচ্ছে CH3 CH3 ডট CH2 CH3। আচ্ছা এই চারটে দিয়েছে, চারটের মধ্যে দেখো আমরা বলেছিলাম টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন ইজ দ্য মোস্ট স্টেবল, বা টারসিয়ারি বিউটাইল যে এটা সেটা সবচেয়ে বেশি স্টেবল হবে। তো এটা হয়ে গেল আমাদের নাম্বার 1, আমি নাম্বারিং করে দিচ্ছি। নাম্বার 1, নাম্বার 2 কি হবে? দেখো এখানে হাইপার কনজুগেশন কিন্তু বেশি আছে, এখানে 3টে 3টে 6টা, এখানে 2টো 3টে 5টা 3টে 8টা, সো এইটা চলে আসবে নাম্বার 2তে। নাম্বার 3তে অবভিয়াসলি এইটা চলে আসবে, নাম্বার 4-এ চলে আসবে এটা। তাহলে নাম্বার 1 CH3 কোথায় আছে? সবার প্রথমে কোথায় আছে? লেসদানের মধ্যে এটাতে আছে, এটাতে আছে, এটাতে নেই, এটাতে নেই, CD আগেই বাদ চলে গেল। সেকেন্ড পজিশনে এইটা, সেকেন্ড পজিশনে এইটা কোথায় আছে? এই,
তার মানে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এও কিন্তু বাদ চলে গেল। এই হলো আমাদের কিন্তু বেশ কিছু ভালো ভালো কোয়েশ্চেন। এগুলো অবভিয়াসলি নিটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়েছি, আমার কাছে বই আছে সেখান থেকে কালেক্ট করেছি। আরও প্রচুর প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট ক্লাসে, কথা দিলাম। তোমরা এইভাবেই জুড়ে থাকো ক্লাসের মধ্যে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিও যখনই আসবে। এবং ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের এক্সামের আগে, নিট এক্সামের আগে ফুল সিলেবাস কভার করে দেবো, যা যা রয়েছে ভালো ভালো কোয়েশ্চেন আনসার দিয়ে কভার করবো, প্রয়োজন পড়লে এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, দিয়ে কভার করে দেবো। তোমরা শুধু জুড়ে থেকো আমার ক্লাসের সঙ্গে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি আবারও জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দেবো তোমাদের জন্য। পরের দিন প্রচুর প্রশ্ন নিয়ে আসছি। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই।